সঞ্জয় দাস এবং শান্তনু দেব আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন। মূলত দুটি বিষয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। তার আগে যে কথাটা আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে বলা, যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় 25 জন পর্যটক এবং একজন স্থানীয় মোট 26 জন সেখানে খুন হয়েছেন এবং এই ঘটনার পরবর্তী সময় বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান দেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ভারতের 3টি সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের, সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের দিক থেকে যেটা বলা, যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন, পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশের গেরুয়া ভক্ত বাহিনী, বিদেশ সচিব, তার পরিবার, তার কন্যা সোফিয়া কুরেশি, তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নৃশংস আক্রমণ, কদর্য আক্রমণ সংগঠিত করছেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর মন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন। গোটা রাজ্যে, গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংগঠিত করেছেন। আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে, যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টা হচ্ছে ঐক্যবদ্ধভাবে লড়াই করার, তখন এই ঘৃণ্য আক্রমণ, একতাকে ভাঙার আক্রমণ, ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি। এই কথাটা বলেই আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের যে দুটা মূল বিষয়ে আমরা কথা বলতে চাইছি। কর্মসংস্থান শূন্যপদ সম্পর্কে আমি বলবো, এবং আমাদের রাজ্যে নতুন করে অনৈতিকভাবে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বেকারদের, যারা কর্মপ্রার্থী, কর্মপ্রত্যাশী হয়ে কর্ম পাচ্ছেন, তাদেরকে মিসগাইডেড করার জন্য সংকীর্ণ রাজনৈতিক দলীয় স্বার্থে বিজেপি যে কাজটা করছেন, এই সম্পর্কে আমাদের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলবেন। তার আগে শূন্যপদ সংক্রান্ত বিষয় আমরা দেখছি গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী অনৈতিকভাবে সভা করে, কয়েকদিন যাবৎ না, গত কয়েক বছর যাবৎ অনৈতিকভাবে কাজটা করতে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছেন এবং বলছেন কি শেষ পর্যন্ত, যে চাকরি পাওয়ার জন্য আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে না, আন্দোলন করতে হবে না। আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যারা চাকরি পাচ্ছেন কিংবা যারা বেকার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা রাজ্যের 40 লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তথ্যভিত্তিক যে কয়েকটা আমাদের কথা বলা, আমাদের রাজ্যের বিধানসভাতে 2019 সালের 3 সেপ্টেম্বর আমাদের বিধায়ক, তৎসময়ের বিধায়ক সুদম দাস প্রশ্ন করেছিলেন বিধানসভায়। তার উত্তরটা দিয়েছিলেন সেপ্টেম্বরের 3 তারিখ 2019 সাল, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 1 বছর পর, যে শূন্যপদ কত কোন ডিপার্টমেন্টে, সেই শূন্যপদের তালিকা সেদিন বিধানসভায় তুলে ধরেছিলেন এবং কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ আছে সেই সংখ্যাটা তথ্যভিত্তিক বিধানসভায় সুদম দাসের প্রশ্নের উত্তরে, এবং 2 জন প্রশ্ন করেছেন, এক হচ্ছেন সুদম দাস এবং দিবাচন্দ্র রাঙ্কল, তাদের প্রশ্নের উত্তরে সেদিন বিধানসভায় বিজেপি সরকার জানিয়েছেন আমাদের রাজ্যের শূন্যপদের সংখ্যা হচ্ছে 17,900। এটা হচ্ছে বিধানসভায় দেওয়া বিজেপি সরকারের তথ্য, 17,900। এই যখন চলতি অধিবেশন চলল, গত মার্চ মাসে যে অধিবেশন শুরু হয়েছিল, 21শে মার্চ শুরু হয়েছিল এবং এপ্রিল মাসের 1 তারিখ সম্ভবত এই অধিবেশন শেষ হয়েছিল। এই অধিবেশনে আমাদের রাজ্যের
বিধায়করা যখন প্রশ্ন করছেন যে আমাদের যে শূন্য পদ কত, তখন 14 থেকে 15টা ডিপার্টমেন্টের শূন্য পদের তথ্য বলছেন তাদের হাতে নেই। বাকি যে শূন্য পদের তথ্য আমাদের সামনে গোটা বিধানসভায় তুলে ধরেছেন, যার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি এই শূন্য পদের সংখ্যা হচ্ছে 43,285। 2019-এ শূন্য পদ ছিল 17,900। এই শূন্য পদ 14-15টা ডিপার্টমেন্ট বাদ দিয়ে শূন্য পদ হচ্ছে 43,285। আমরা নানাভাবেই তথ্য বিভিন্নভাবে সংগ্রহ করেছি। বিধানসভায় দেওয়া তথ্য হচ্ছে 43,285। বাকি যে ডিপার্টমেন্টটি দেয়নি সেখানে আরও প্রায় 8,000-এর মতন শূন্যপদ পড়ে আছে। সব মিলে আমরা দেখেছি যে 51,285টার মতন শূন্যপদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছে। আমরা দেখেছি যে 51,000-এর উপর শূন্যপদ পড়ে আছে, যেখানে চাকরি দিচ্ছেন না, সেখানে শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্যপদ কত, স্কুল এডুকেশনে মানে এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন এবং তার সঙ্গে 245টা আছে সোশ্যাল এডুকেশন। আমরা শুধু এডুকেশন সেক্টর যদি ধরি, সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 12,190। আমাদের রাজ্যের নতুন প্রজন্মকে অন্ধকারে তলিয়ে দেওয়ার জন্য সরকারের সিদ্ধান্তটা। 12,190টা শূন্যপদ হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টে। হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা আমরা প্রতিদিন দেখছি কি ভয়ঙ্কর চিত্র স্বাস্থ্যক্ষেত্রের। সেখানে ডাক্তারের শূন্যপদ হচ্ছে 1,366। নার্সিং অফিসারের শূন্যপদ হচ্ছে 5,112। টেকনিক্যাল স্টাফ খুবই গুরুত্বপূর্ণ, সেখানে শূন্যপদ হচ্ছে 1,197। শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ হচ্ছে 7,675। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডব্লিউডি 3টা আছে, পাবলিক ওয়ার্ক, R&B, রোড অ্যান্ড ব্রিজ, ওয়াটার রিসোর্স অ্যান্ড DWS, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স। এই 3টাতে শূন্যপদ হচ্ছে 4,328। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে থাকা আরেকটা দপ্তর হোম ডিপার্টমেন্ট, সেই হোম ডিপার্টমেন্টে শুধু পুলিশের শূন্যপদ হচ্ছে 7,515। TSR বাদ, TSR এর তথ্য আমরা পাইনি। এই 4টা মুখ্যমন্ত্রীর হাতে থাকা শুধুমাত্র 4টা দপ্তরের শূন্যপদের সংখ্যা হচ্ছে 31,708। মুখ্যমন্ত্রী হাতে অসংখ্য দপ্তর, আমরা সব দপ্তর ছেড়ে দিলাম, কিন্তু সবচেয়ে প্রাইমারি যে 3-4টা ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট মিলিয়ে তার মধ্যে এডুকেশন, হেলথ, পাবলিক ওয়ার্ক এবং হোম, এই 4টা ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর হাতে থাকা প্রধান দপ্তর, সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 31,708। আমরা অবাক হচ্ছি যে তার সঙ্গে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 2,075টা শূন্যপদ, ফিশারি ডিপার্টমেন্টে 11,533 শূন্যপদ, ফরেস্ট ডিপার্টমেন্টে 626 শূন্যপদ, পাওয়ার ডিপার্টমেন্টে 150 শূন্যপদ, ফায়ার সার্ভিসে 775টা শূন্যপদ। এরকম করে আমরা দেখছি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স 408টা। সব মিলে যে তথ্য আমাদের সামনে বিধানসভায় উপস্থাপন করেছেন, সেখানে 43,285টা শূন্যপদ করে আছে। তার বাইরে ট্রাইবেল ওয়েলফেয়ার রিচার্জ, অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, গভর্নর সেক্রেটারিয়েট, GA, ইলেকশন, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক, ইউথ অ্যাফেয়ার্স, TSR, কলেজ অফ এগ্রিকালচার, এই সমস্ত যে আরো 16টা ডিপার্টমেন্ট আছে, সেখানের তথ্য বিধানসভায় প্রদান করেননি। ফলে 50,000-এর উপর শূন্যপদ আমরা দেখছি যে 50,000 শূন্যপদে 62% শূন্যপদ হচ্ছে মুখ্যমন্ত্রী হাতে থাকা প্রধান 4টা দপ্তরের মধ্যে শূন্যপদ পড়ে আছে। এই শূন্যপদ মুখ্যমন্ত্রী পূরণ করছেন না। অন্যদিকে কি বলছেন যে তারা সরকারি চাকরি প্রদান করছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আমরা আমাদের কথাগুলো যারা শুনছেন তাদের কাছে আমরা এই তথ্যটা তুলে ধরতে চাই। 2017 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা ছিল 1,52,831। এই সালটা হচ্ছে 2017 সালের 31শে ডিসেম্বর। 1,52,831 যখন সরকারি কর্মচারী, তার 6 বছর পর বিজেপির 6 বছর চলাকালীন 31শে ডিসেম্বর 2024 আমাদের রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,05,069। প্রায় বলা যেতে পারে 50,000-এর উপর শূন্যপদ
মানে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে। 50,000-এর উপর সরকারি কর্মচারীর সংখ্যা আমাদের রাজ্যে কমে গেছে গত বিজেপি সরকারের 6 বছরে। আমরা দেখছি যে হোম ডিপার্টমেন্টের যে এই যে শূন্যপদ, ত্রিপুরা পুলিশের শূন্যপদ হচ্ছে 7,515। আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি, 3 দফা আমরা আন্দোলন করলাম। 3টার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান, 2টা হচ্ছে আইন শৃঙ্খলা, আর একটা হচ্ছে নেশা। এই যে আইন শৃঙ্খলার জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, তার পেছনে অন্যতম ভূমিকা তো ত্রিপুরা পুলিশের। 3টা কারণ। এক হচ্ছে একটা অংশের ত্রিপুরা পুলিশ যাদের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছেন, মেরুদণ্ড তুলে নিয়ে গেছেন বিজেপি রাজনৈতিকভাবে। 2 নম্বর হচ্ছে একটা অংশের পুলিশ কনস্টেবল থেকে অফিসার আছেন যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে নেশার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চান, তারা লড়তে চান, আইনের শাসন ঠিক রাখতে চান, তারা নেশা বারবারন্ত আটকাতে চান, কিন্তু তাদের হাতে ম্যান পাওয়ার কোথায়? 7,515টা শূন্যপদ পুলিশে। বলে ইচ্ছা করলেই যারা নেশা আটকাতে চান, যারা এই আইনের মানে শাসন জারি করতে চান, তাদের হাতে সাফিসিয়েন্ট পুলিশ নেই, অফিসার নেই, পুলিশের গাড়ির ড্রাইভার নেই। ইচ্ছা করলেও খবর পাওয়ার পরে সেখানে পৌঁছতে পারেন না। বলে এই যে পুলিশ কমিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, যেন যে কিছু অফিসার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, যে কয়েকজন অফিসার আছেন যারা নেশার বিরুদ্ধে লড়তে চান, তারা যেন সঠিকভাবে কাজ করতে না পারেন, সেই প্রশ্নে সেখানে ত্রিপুরা পুলিশে পর্যন্ত নিয়োগ করছেন না। আমরা দেখছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, তিনি শিক্ষামন্ত্রী। আমরা মানে অত্যন্ত আনন্দিত ছিলাম যে একটা অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর পর একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী এসছেন। 12,000-এর উপর শিক্ষা দপ্তরের শূন্যপদ, সেখানে হেডমাস্টার নেই। এই সংখ্যাটা হচ্ছে 2,166টা স্কুলে। 2,166টা স্কুলে HM নেই। তার মধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলে HM নেই 124টা স্কুল আছেন ত্রিপুরাতে। হায়ার সেকেন্ডারি স্কুল 1 থেকে 12 পর্যন্ত, সেখানে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে 11-12-এ। এরকম স্কুল 124টা স্কুল আছেন যে স্কুলগুলোর মধ্যে HM নেই। HM নেই 66টা স্কুল। এমনকি গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কয়েকটা স্কুল আছে গোটা ত্রিপুরার, যে তার মধ্যে 6টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট আন্ডারটেকিং, যেখানে HM নেই। সব মিলে SB থেকে হায়ার সেকেন্ডারি 2,166টা স্কুল, 2,166টা স্কুলে HM নেই আমাদের রাজ্যে। এই তথ্য আমাদের দেওয়া তথ্য না, এই তথ্য হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভায় দেওয়া তথ্য। সেই তথ্য আমরা বলছি। এই তথ্য বিধায়করা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন বিধানসভায়। নির্মল বিশ্বাস সেই বিধানসভায় আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, তিনি প্রশ্ন করেছিলেন ডাক্তারের শূন্যপদ কত, নার্সের শূন্যপদ কত। সেই বিধানসভায় এই তথ্য দিয়েছেন। মার্চের 25 তারিখে এই তথ্য তুলে ধরেছেন বিধানসভায়, যে আমাদের রাজ্যে ডাক্তারের শূন্যপদ হচ্ছে 1366, আর সেখানে বিশাল সংখ্যক নার্সেরই শূন্যপদ পড়ে আছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। ইঞ্জিনিয়ার নিয়োগ 2017 সালে বামফ্রন্ট সরকার যখন ছিলেন, লাস্ট আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে। 2017 সালের পর 2025 সালে আমরা এসে পড়েছি। 7 বছর অতিক্রান্ত, 8 বছর পর হচ্ছে এই সরকার আসার পর একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি। এবং আমরা দেখেছি তথ্য, যে তথ্যগুলো দিয়েছেন বিধানসভায়, সেখানে শুধুমাত্র যা তথ্য দিয়েছেন সেখানেই শুধু ইঞ্জিনিয়ার শূন্যপদ হচ্ছে 1,619টা শূন্যপদ, ইঞ্জিনিয়ারের শূন্যপদ। এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার থেকে গ্রেড 2 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত। এই তথ্যটা হচ্ছে 1619। আমাদের যে ইঞ্জিনিয়ার নিয়োগ সম্পূর্ণ বন্ধ। কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, NIT, TIT, পলিটেকনিক কলেজ আছে, আমাদের প্রাইভেট বেসরকারি করার কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছেন। হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছেন, তাদের চাকরির দরজা সম্পূর্ণভাবে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের রাজ্যের 1,600 জন বেকার নার্স আর এই চিকিৎসক বেকারে বসে আছেন, পাস করে বেকার। কিন্তু 1366টা পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি পড়ে আছেন। 1366টা ভ্যাকেন্সি পোস্ট। বেকার নার্সের সংখ্যা আমাদের রাজ্যে মাত্র 1,006 জন। এই 1,006 জনকে পর্যন্ত নিয়োগ করছেন না। কেন? আমরা প্রশ্ন করতে চাই মাননীয় চিকিৎসক
যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন আগরতলার প্রধান রেফারেল হসপিটাল জিবি হাসপাতালে টর্চের আলোতে চিকিৎসা করতে হয়। খোয়াই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপারেশন থিয়েটারে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসকদের কাজ করতে হয়। হাসপাতালে ছাদ থেকে পরে আত্মহত্যা করেন। কি চলছে এই স্বাস্থ্য পরিষেবা? আমরা অবাক হচ্ছি। আমরা দেখছি যে এই যে মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করছেন। 51,000 শূন্যপদ যে পড়ে আছে, মতা আছেন সরকারের সঙ্গে, নাটক করার জন্য গাড়ি নিয়ে বেরুন, এই যে মতার সুপ্রিমো বলে তিনি সব বুঝেন আর সব করেন, কোন সময় কি নাটক করেন। আর আছেন আইপিএফটি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে। এই যে 51,000 পোস্টে 31% এসটি রিজার্ভেশন যদি হয়, 15,800টা পোস্টে চাকরি পাবেন এসটি ছেলেমেয়েরা। 15,800 পোস্ট শুধু রিজার্ভেশনে, 31% রিজার্ভেশনে এসটি ছেলেমেয়েরা চাকরি পাবেন। একটা কথা বলছেন কোনোদিন বেকারদের স্বার্থে? না প্রদ্যুৎ কিশোর, না মতার কোনো দল, না অনিমেষ দেববর্মা, না আইপিএফটি নেতা, না শুক্লাচরণ ত্রিপুরা। মন্ত্রিসভায় আছেন তারা, 2 জন মন্ত্রী আছেন, মতা থেকে একজন আর আইপিএফটি থেকে একজন, একজন অর্ধমন্ত্রী আছেন মতা থেকে। এই রিজার্ভেশন যদি 31 রিজার্ভেশনে 51,000 পোস্টের এগেনস্টে 15,800 জনের উপর এসটি ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা, এই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না, একটা শব্দ সেখানে উচ্চারণ করছেন না। আমরা এই প্রশ্নে দেখছি যে এই চাকরি যে হচ্ছে না, আরো বিপজ্জনক দিক হচ্ছে। প্রতি বছর 3,500 থেকে 4,000 পোস্ট এবলিস্ট হচ্ছে, কারণ 1 বছর পর পোস্টগুলো নিজে নিজে এবলিস্ট হয়। ভবিষ্যতে সেখানে চাকরি কোনো সুযোগ সেখানে থাকছেন না। মুখ্যমন্ত্রী নানা কথা বলছেন অফার হাতে, অনৈতিকভাবে অফার হাতে তুলে দিয়ে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 2019 সালে জিআরএস এর পরীক্ষা হয়েছিল, ফলটা কেন প্রকাশ করছেন না? তারা বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন 350, 400, 450 টাকা দিয়ে। 1 লক্ষাধিক ছেলে মেয়ে আপনাদের এই ফান্ডে টাকা জমা দিয়েছে, সরকারের কোষাগারে ফর্ম ফিল আপ করেছেন। 2019 সালে পরীক্ষা হয়েছিল, ফলাফলটা প্রকাশ করছেন না। এসটিজিটির পরীক্ষা হয়েছে 2022 সালে, 2025 সাল মে মাস, ফলাফল দিচ্ছেন না। টিআরবিটি বলছেন কোর্টে কেস। কোর্টটা কেন, কোর্টের মধ্যে গিয়ে এই ঝামেলাটা বাঁধাচ্ছেন? কেন মীমাংসা করছেন না? সরকার হাতে সবটা আছে। সরকার পরিকল্পিতভাবে কোর্টের দরজায় ধাক্কা দিয়ে সেখানে শিক্ষক নিয়োগ থেকে হাত গুটিয়ে রাখছেন। এসটিপিজিটি 2022 সালে কয়েকজন নিয়োগ হয়েছিল, তারপর এসটিপিজিটি সম্পূর্ণ নিয়োগ বন্ধ। এসটিপিজিটি শিক্ষকের প্রতিটা স্কুলে সেখানে নিয়োগ নেই। ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। আমরা বলছি বাতাসে খবর যে নিয়োগের আগেই চূড়ান্ত অনৈতিক অনেক কিছু প্রকাশ্যে সামনে এসে পড়েছিল, তড়িঘড়ি ফায়ার সার্ভিসের নিয়োগটা বাতিল করলেন। কেন ঝুলিয়ে রাখলেন বেকারদের সামনে? জেল পুলিশ 354টা পোস্ট, কোনো খবর নেই। 354টা পোস্টের কোনো খবর নেই। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা কিছুদিন পর পর এসে ধর্ণা দেন, তাদের কথাটা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন না। পিআই এবং পিইটি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ নিয়ে সম্ভবত 30 থেকে 40 বার প্রেস মিট করেছেন মন্ত্রী সুশান্ত এবং চৌধুরী এবং রতনলাল নাথ। 30 থেকে 35টা প্রেস মিট করেছেন। কিছুদিন পর পরে পিআই আর পিইটি নিয়োগের প্রেস মিট করেন, একজন পর্যন্ত নিয়োগ নেই। ল্যাব টেকনিশিয়ান নিয়োগ নিয়ে 10 থেকে 12টা প্রেস মিট করেছেন, একজন হিন্দিতে, একজন বাংলাতে, আবার একজন ইংরেজি আর হিন্দিতে, আরেকজন বাংলাতে। 1 সপ্তাহ পর পর একজন হিন্দিতে করলে আরেকজন বাংলাতে করেন, একই সিদ্ধান্ত। ল্যাব টেকনিশিয়ান নিয়োগের রেকর্ড সংখ্যক প্রেস মিট করেছেন, একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হয়েছে আমরা দেখছি না। কিন্তু তারা বলছেন বামফ্রন্ট সরকারের চাকরি কোথায়? বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে, 2018 সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে, তখন আমাদের রাজ্যে থেকে প্রায় 14,740টা পোস্টে নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিজেপি সরকার এসে এই গোটা প্রক্রিয়াটা বাতিল করে দিয়েছেন। 14,740টা পোস্টে নিয়োগ প্রক্রিয়া বামফ্রন্ট সরকার প্রায় সম্পূর্ণ করেছেন, নানা কায়দায় এই পোস্টগুলো বাতিল করে দিয়েছেন। আমরা দেখছি বিজেপি সরকার চূড়ান্তভাবে মানুষকে বোকা বানানোর জন্য নানা কায়দা কৌশল করে এই কাজগুলা করছেন। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা এই যে পোস্ট প্রতি বছর 3.5 থেকে 4,000 পোস্ট স্বাভাবিকভাবে আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী যেহেতু নিয়োগ করছেন না, 1 বছর পর পর 3.5 থেকে 4,000 পোস্ট
অ্যাবলিশড হচ্ছে। কারণ প্রতি বছর 4,500-এর উপর কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন, সেই শূন্যপদ পূরণ হচ্ছে না। 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। আমরা দেখছি শাসক দল একটা যুব সংগঠন আছেন, আমরা যখন নেশার বিরুদ্ধে কথা বলি, আমরা যখন বেকার কাজ নিয়ে কথা বলি, শাসক দলের যুব সংগঠন ব্যক্তিগত আক্রমণ, কুৎসায় লাঠি নিয়ে তেড়ে আসেন। এই প্রশ্নে একটা শব্দ নেই, এই প্রশ্নে একটা শব্দ নেই। শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আইনের শাসন সম্পূর্ণভাবেই কবরে চলে গেছেন, নেশায় বুধ করে দেওয়া হচ্ছেন আমাদের যে নতুন প্রজন্মকে। মুখ্যমন্ত্রী উল্লাস করে কি বলছেন, আমরা জেলায় জেলায় আমরা নেশা মুক্তি কেন্দ্র সরকার উদ্যোগে খুলব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, কেন আপনি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন? আপনি রাজ্যের নেশাকে শেষ করে দিন, নেশা মুক্তি কেন্দ্র খোলার কোনো দরকার নেই। নেশার কিংপিং যারা আছে সবাই জানে, কিংপিংদের গ্রেপ্তার করুন না। কেন নেশা মুক্তি কেন্দ্র খুলছেন? পুলিশকে ফ্রি হ্যান্ড দেন না। বুথ সভাপতির ফোনে অনেক পুলিশ অফিসারের হাঁটু কাঁপতে থাকে। যতজন ছোট বড় দর্শন হোক, নেশা কারবারি হোক, ধরা পড়ছেন যে কয়েকজন হঠাৎ এদের যুব মোর্চার নাম ভেসে উঠছে। ফলে এই প্রশ্নে রাজ্যের বেকারের কথা চিন্তা করে যে 50,000-এর উপর শূন্যপদ, এই শূন্যপদে দ্রুত নিয়োগ করুন। টিআরবিটির দুর্নীতি নেই। আমরা গিয়েছিলাম টিআরবিটির কাছে, নতুন নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল, উদয়পুর কাকরাবনে। কি সংগঠিত হলো টেট্টু পরীক্ষায়? ক্লাসরুম থেকে শিক্ষক, বিজেপি নেতা পরিতোষ সাহা তার স্ত্রীর ওয়েমার্কশিট স্টাফরুমে এসে আরেকজন কম্পিউটার ফ্যাকাল্টির ম্যাডামকে দিয়ে সেই ওয়েমার্কশিট পূরণ করে জমা দিয়ে দিয়েছেন। টিআরবিটির বিরুদ্ধে ভয়ঙ্কর গুরুতর অভিযোগ। আমরা টিআরবিটির কাছে গেলাম, টিআরবিটির চেয়ারম্যান কি বলছেন, আমরা এটা তদন্ত করে কিছু পাইনি। আমরা বললাম, আরে বলছেন কি? আপনার বিরুদ্ধে অভিযোগ, টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ, টিআরবিটি তদন্ত করছে। হতে পারে টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ, এই ভয়ঙ্কর অভিযোগ, পৃথিবী জুড়ে এইরকম অভিযোগ উঠেনি। এইরকম একটা অভিযোগ উঠার পর নিজেদের ক্লিনচিট নিজেরাই দিয়ে দিলেন টিআরবিটি। ওই শিক্ষক সকালবেলা একটা দরখাস্ত দিয়ে বলেছেন আমার স্ত্রী পরীক্ষার্থী, আবার এই শিক্ষক হেডমাস্টারের রুমে সারাক্ষণ বসেছিলেন, তার জন্য তাকে ট্রান্সফার করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছেন। মূল যে ঘটনাটা, ওয়েমার্কশিট ক্লাসরুম থেকে নেতার স্ত্রীর পরীক্ষার্থী নেতা ক্লাসরুম থেকে নিয়ে এসে স্টাফরুমে ওয়েমার্কশিট পূরণ করেছেন, সেটাকে ধামাচাপা টিআরবিটি পরিকল্পিতভাবে দিয়ে দিলেন এবং টিআরবিটি নিজের তদন্ত নিজে করে নিজের ক্লিনচিট নিয়ে নিলেন। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রশ্নে একটা বক্তব্য আমরা শুনলাম না। এত গুরুতর অভিযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে, তিনি এই সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমাদেরকে না, এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলো পরিতোষ সাহা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কলঙ্কিত করলো। টিআরবিটির মতন একটা স্বচ্ছ ভাবমূর্তির সংস্থা, যার আজকে মেরুদণ্ড প্রায় নেই, তাকে আরো বেশি লজ্জিত করলো। মাননীয় শিক্ষামন্ত্রী এই প্রশ্নে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা মন্ত্রিসভা বেকারদের স্বার্থে, কর্মসংস্থানের প্রশ্নে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেখানে সেখানে রাজনৈতিক এই কুকথা আকথা না বলে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায়। শূন্যপদ প্রতি বছর 3,500 এবলিশড হচ্ছে, সেই শূন্যপদ যেন এবলিশড না হয় সেই কথাটা মাথায় রেখে তারা যেন ভূমিকা গ্রহণ করেন, এই আহ্বান আমরা রাখছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অফারগুলো কি রাজনৈতিক উদ্দেশ্যে তুলে দিচ্ছেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কর্মসংস্থান নিয়ে যেভাবে আমাদের রাজ্যের যুব সমাজ সহ আপামর জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তথ্যভিত্তিক আলোচনা এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমি কর্মসংস্থানেরই অন্য আরেকটি বিষয় নিয়ে মানুষের সামনে আমাদের যে বক্তব্য এটা তুলে ধরবার জন্য বিষয়টি এখানে উত্থাপন করছি। আমরা দেখছি যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর একটা নতুন প্রথা তারা চালু করেছেন। অনেক প্রথাই তারা চালু করছেন নতুন নতুন,
তার মধ্যে একটা নতুন প্রথা হলো, যারা চাকুরি প্রাপক তাদের অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা অফার বিলি করছেন। আমরা এই পদ্ধতির সম্পূর্ণ বিরোধিতা করছি, কারণ আমরা মনে করি এটা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এবং প্রশাসনের মধ্যে দলতন্ত্র কায়েম করার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস করা হচ্ছে এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আগামী দিনে চাকরি পাওয়ার পর তোমাকে দলের অনুগত সৈনিক হিসাবেই কাজ করতে হবে। এই কারণে আমরা সরকারের এই যে প্রথা বা পদ্ধতি তার বিরোধিতা আমরা করছি। প্রথমত যেটা বলতে চাই যে প্রথমে 10 বছর, তারপরে 25 বছর, দুই পর্যায়ে মোট 35 বছর আমাদের রাজ্যে সরকার চালিয়েছে বামপন্থীরা এবং এই 35 বছরের বাম শাসনে আমরা জানি যে হাজার হাজার ছেলেমেয়ের সরকারি চাকরি হয়েছে। কোথাও একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না যে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার কোনো সদস্য কিংবা বিধায়ক উপস্থিত থেকে সরকারি অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হচ্ছে। যদি 35 বছর ধরে বামফ্রন্ট এটা করত, তাহলে প্রতিদিন একটা করে অনুষ্ঠান আগরতলার আস্তাবল ময়দানে করতে হতো। কারণ পরিসংখ্যান হচ্ছে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন গড়ে 11 জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। কিন্তু আজকে আমরা দেখলাম যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর শুধুমাত্র প্রচারের জন্য, শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এই জিনিস করা হচ্ছে এবং সরকার এতটাই প্রচারপ্রিয়, পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে এখন চাকরির অফার পর্যন্ত অনুষ্ঠান করে এগুলি বিলি করা হচ্ছে। আমরা জানি যে মন্ত্রীরা কেউ সরকারি চাকরি করেন না, আবার তারাই বিভিন্ন দপ্তরের চাকরির অফার বিলি করছেন। মন্ত্রিসভার কাজ কি? মন্ত্রিসভার কাজ হচ্ছে নিয়োগ নীতি ঠিক করা, শূন্য পদ পূরণ করা হবে কিনা কিংবা নতুন কোনো পদ তৈরি করা হবে কিনা, এই পর্যায় পর্যন্ত হচ্ছে মন্ত্রিসভা কিংবা ক্যাবিনেটের কাজ। তার পরবর্তী সময়ে চাকরি নেওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, এগুলি কারা নেন? আমাদের রাজ্যের বিভিন্ন যে সংস্থাগুলো আছে, যেমন ধরুন টিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে এই পরীক্ষাগুলো নেওয়া হয়। একজন চাকরি প্রত্যাশী যুবক সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার যোগ্যতার পরিচয় দিয়ে সে চাকরি পান, কিন্তু এমনভাবে সরকারি অনুষ্ঠান করে চাকরিগুলি প্রদান করা হচ্ছে, মনে হবে যেন যে তাদের প্রতি অনুকম্পা করা হচ্ছে, দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে এবং বিষয়টাকে দাতা এবং গ্রহীতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সম্পূর্ণভাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তার বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রায়শই বলেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করছি, আমাদের বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য নেতা মন্ত্রীদের বাড়িতে যেতে হয় না। আবার তারাই যখন অফার বিলি করছেন, একেবারে প্রচারের আলুতে থেকে বিধায়ক স্তর পর্যন্ত নেমে এসেছে এই অফার বিলি করার যে কাজ, এই কাজটি করার জন্য। আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামী দিনে হয়তোবা আমাদের দেখতে হবে, এই রাজ্যের মানুষকে দেখতে হবে যে চাকরির অফার বিলি করছেন গ্রামের প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কিংবা মণ্ডলের যারা কার্যকর্তা, তারা পর্যন্ত অফার বিলি করছেন। ফলে আমরা ডিওয়াইএফ টিওয়াইএফ এই প্রথার সম্পূর্ণ বিরোধিতা আমরা করছি এবং আমরা মনে করি এটা নীতিগতভাবে করা যায় না। সরকার এই রাস্তা থেকে সরে আসুক এবং যারা চাকরি প্রাপক, যারা অফার পেলেন, তাদেরকে যেন দলদাসে পরিণত করা না হয়। এবং সবচেয়ে আমরা অবাক হলাম, এই যে গত পরশুদিন পুলিশের কনস্টেবল পদে অফার দেওয়া হলো। পুলিশ হচ্ছে এমন একটা বাহিনী যারা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন। এখানে যখন নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের উপর একটা চাপ থাকে যে আমাকে সরকারের অনুগত হিসাবেই কাজ করতে হবে। পুলিশ মানে কারো অনুগত না, পুলিশ মানে হচ্ছে আমাদের দেশের সংবিধানের অনুগত সৈনিক এবং আমাদের দেশের
আইনের শাসন তৈরি করা, আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ তার ভূমিকা পালন করবে। সেখানে পর্যন্ত আমরা দেখলাম যে অনুষ্ঠান করে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে। আমরা এই প্রথা যেন আগামী দিনে রাজ্য সরকার এই প্রথা থেকে সরে আসেন এবং আগে যেই রকমভাবে বামফ্রন্ট সরকার থাকার সময় এই ডাকঘরের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে হলুদ খাম যারা চাকরি প্রাপক তাদের কাছে অফার পৌঁছে দিত, এই পদ্ধতিতেই যেন অফার পৌঁছে দেওয়া হয়। এই প্রথা সরকারকে মানতে হবে এবং আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে এই বিষয়টি আমরা নিয়ে যেতে চাই এবং যারা চাকরি পেয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরিগুলি পেয়েছেন। আর কিছু বক্তব্য আছে আপনাদের?